দশম শ্রেণীর পাঠ্য পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতার এর আগের পর্বে তোমাদের কাছে নামকরণের সার্থকতা, বিষয়বস্তু ও টেক্সটের কিছুটা পোর্শন এতটা আলোচনা করেছিলাম এবং দুটো প্রশ্ন তোমাদের কাছে দিয়েছিলাম। এর পরের অংশটায় দেখো, তা কবি বা কথক তিনি তো তার প্রিয়তমা বা প্রিয় ব্যক্তিটিকে দ্বার দেশে অপেক্ষমান অবস্থায় দাঁড় করিয়ে রেখে চিরকালের জন্য দূর দূর প্রান্তে চলে গেছেন এবং তিনি কখনোই আর ফিরে আসবেন না। কিন্তু পারিপার্শ্বিক প্রেক্ষাপটের স্বাভাবিকতায় তার কোনো ছায়াপাত নেই, বরং পারিপার্শ্বিক প্রেক্ষাপট থেকে যে চিত্র দুটি এখানে কবি তুলে ধরেছেন তার থেকে আমরা বুঝতে পারি যে শুধুমাত্র কথকের জন্য অপেক্ষমান অবস্থায় থাকা প্রিয়তমাই একটা দুর্বিষহ সময়ের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত করে চলেছে। তার পরের অংশ থেকে দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। আর একটার পর একটা পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। তাহলে দেখো, আমাদের যেখানে যেভাবে বিরামচিহ্ন রয়েছে সেভাবেই কিন্তু আমরা থামবো, তবে এর যেটুকুনি অর্থ তুলে ধরতে চাইছে সেটা আমরা পেতে পারি। তা কথক বা কবি যেহেতু তার প্রিয়তমাকে ছেড়ে চলে গেছেন, যেহেতু যেহেতু কথক তার বাসস্থান থেকে বহু দিন অসংলগ্ন রয়েছেন এবং আর কখনোই তিনি ফিরে আসবেন না, সেটা তো বিষয়, কিন্তু যেহেতু দীর্ঘ সময় একটা বছর অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যে, সেই দীর্ঘ সময় তার পদচারণার অভাবে দেখা গেছে যে বৃষ্টিতে তার যেটুকুনি পায়ের দাগ ছিল সেটুকুনি একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, তার পায়ের দাগ নিশ্চিহ্ন হয়ে গেছে এবং সেই সঙ্গে তার পদচারণার অভাবে তার চলার পথে ঘাসের জন্ম দেখা দিয়েছে। সেই সঙ্গে দেখো, এই দীর্ঘ সময় দেখা গেল একটার পর একটা করে বছর অতিবাহিত হতে থাকলো। সেই বছরগুলো কথকের জন্য অপেক্ষমান অবস্থায় থাকা প্রিয়তমার কাছে পাথরের মতো দুর্বিষহ বা কঠিন হয়ে উঠতে থাকলো। অর্থাৎ পারিপার্শ্বিক প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই চলতে থাকলো, কিন্তু যত অপেক্ষার সময় বাড়তে থাকলো বা যত সময় অতিক্রান্ত হতে থাকলো, সেই কথকের জন্য অপেক্ষমান অবস্থায় থাকা প্রিয়তমার জীবনের দুর্বিষহতা বা তার জীবনের প্রতিকূলতা, তার জীবনের অন্ধকারময় সময় যেন আরও তীব্র হয়ে উঠল, যে কারণেই বছরগুলো তার কাছে মাথার ওপরে পাথরের মতো কঠিন বা দুর্বিষহ মনে হতে থাকলো বা পরিগণিত হলো। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম যে সেই কথকের জন্য অপেক্ষমান অবস্থায় থাকা প্রিয়তমার যে জীবনটা কিভাবে অতিবাহিত হচ্ছিল তার জন্য অপেক্ষমান অবস্থায় থাকার সময় বা তার অবর্তমানে, মানে কবির অবর্তমানে। এরপরে দেখো, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে যুদ্ধ এলো, তাহলে যুদ্ধ আসার সঙ্গে মেয়েটির অপেক্ষমান থাকার সেরকম কোনো সম্পর্ক নেই। এখানে ঘটনাক্রমে কবি কবিতায় তার প্রিয়তমাকে অপেক্ষমান অবস্থায় রেখে গেছেন এবং দেখা গেল যে প্রিয়তমা অপেক্ষমান অবস্থায় যে রয়েছে, কবিতার নাম যে অসুখী একজন, তাহলে সেই প্রিয়তমার অসুখী হওয়া বা সুখহীনতাকে প্রগাঢ় করে তুলতে গিয়ে বা তার সেই অপেক্ষমান অবস্থায় থাকার ব্যাপারটাকে আরও বৈচিত্র্যপূর্ণ করে তুলেছেন কবি কীভাবে, কবিতায় যুদ্ধের প্রসঙ্গ এনে। যুদ্ধ আসার ফলে দেখা গেল রক্তের এক আগ্নেয় পাহাড় বয়ে গেল সমগ্র
মানে সমতল ভূমি বলো বা মানব ক্ষেত্রের ওপর দিয়ে। ফলে দেখা গেল কি, শিশু অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা সম্ভব হলো না। যে সমাজ ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারে না, সেই সমাজের অবস্থা কতটা দুর্বিষহ, কতটা করুণ, এটা কিন্তু ভাববার বিষয়। এবং দেখা যাচ্ছে বাড়িরা খুন হলো, অর্থাৎ বাসস্থান বা মানুষের যে জীবনের নিরাপত্তা সবটাই বিঘ্নিত হলো। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও দেখা গেল যে কথকের জন্য অপেক্ষমান অবস্থায় থাকা মেয়েটির অর্থাৎ প্রিয়তমার জীবনে কিন্তু মৃত্যু নেমে এলো না। সকলের জীবনে অনিশ্চয়তা, কিন্তু সেই অপেক্ষমান অবস্থায় থাকা প্রিয়তমার জীবনে কোনোভাবে মৃত্যু ধারে কাছেও ঘেঁষতে পারল না। ফলে তার জীবনের দুর্বিষহতার জায়গাতেই থেকে গেল। তারপর দেখো এই যুদ্ধের প্রভাবে কি হলো, সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখাতে পারল না। তাহলে এইখান থেকে এই পর্যন্ত দেবতাদের কথা বলা হয়েছে। যুদ্ধের প্রভাবে সমতল যখন আগুন ধরে গেল, তখন মানে দেবালয় অধিষ্ঠিত যে সমস্ত দেবতাদের মূর্তিগুলো ছিল, তাদেরকে এখানে কবিতায় শান্ত হলুদ বলে অভিহিত করেছেন। যেহেতু মূর্তি হিসেবেই প্রতিস্থাপিত হয়ে থাকে, তার কোনো প্রাণ, তার মধ্যে কোনোভাবেই প্রাণের অস্তিত্ব যেহেতু আমরা বুঝি না, তাই তাকে শান্ত এবং মূর্তিগুলির বর্ণ অনুসারে তাদের হলুদ এই বিশেষণের দ্বারা অভিহিত করেছেন কবিতায়। এবং দেখা যায় যে বছরের পর বছর অতিক্রান্ত হয়, কোনোভাবেই কিন্তু এই মূর্তিগুলোর সেই ধ্যানমগ্ন হয়ে থাকা অবস্থার কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু যুদ্ধ আসার ফলে সমাজে যে ভাবে একটা প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হলো, যেভাবে সমাজ ধ্বংসস্তূপে পরিণত হয়ে চলল, যে সেই সমস্ত মন্দিরের শান্ত হলুদ ধ্যানমগ্ন দেবতারা আর ধ্যানমগ্ন থাকতে পারলেন না, তারাও টুকরো টুকরো হয়ে মন্দির থেকে উল্টে পড়লেন। ফলে মন্দির বা দেবালয় এর অস্তিত্বই নষ্ট হলো, বা অস্তিত্বই আর সমাজের বুকে থাকলো না। ফলে দেবতারা যে দীর্ঘ সময় ধরে ওই মন্দিরে অধিষ্ঠিত দেবতাদের মূর্তি সাধারণ জনমানবকে স্বপ্ন দেখিয়ে এসছে, তাদের মনের মধ্যে শক্তি সঞ্চারিত করে এসছে আপদে বিপদে, সেটাও আর সম্ভবপর হলো না। এই প্রসঙ্গের পরে এবার কবি দেখো যুদ্ধের প্রভাবে তার বাড়ির কি অবস্থা হলো সেটা ব্যক্ত করেছেন কয়েকটি লাইনের মধ্যে। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তাহলে কবির বা কথকের যে বাসস্থান ছিল, সে বাসস্থান আমাদের প্রত্যেকেরই বাসস্থান আমাদের কাছে খুবই প্রিয়, সেটা যেমনই হোক না কেন। তাই কবিতায় তার বাসস্থান বা তার জন্মস্থানটিকে, যে বাড়িতে তিনি জন্মেছিলেন, তাকে মিষ্টি বিশেষণে অভিহিত করছেন, সেটা তার কাছে খুব প্রিয় বলে। সেই বাসস্থানের বারান্দা, সেখানে কোথাও একটি ঝুলন্ত বিছানা ছিল যেখানে কবি ঘুমোতেন, সেই সমস্ত কিছু, কোথাও গোলাপি গাছ, কোথাও করতলের মতো পাতা চিমনি, আবার কোথাও একটি প্রাচীন জলতরঙ্গ, সমস্ত কিছুই কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হলো, চূর্ণ হয়ে গেল এবং সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গেল সেই যুদ্ধের প্রভাবে। তাহলে দেখো যুদ্ধটা কিভাবে এলো, যুদ্ধের প্রভাবে দেবালয়ের কী অবস্থা হলো, যুদ্ধের প্রভাবে কবির বাড়ির কী অবস্থা হলো, বাসস্থানের কী অবস্থা হলো। তাহলে এভাবে কবির বাসস্থানের অবস্থার প্রসঙ্গ তুলে ধরে সেই শহরের প্রত্যেকটি মানুষের বাসস্থানের কথা আমরা অনুমান করতে পারি। তাহলে এখানে কবিতা একটা যুদ্ধের কথা বলা হচ্ছে, সেই যুদ্ধের মাধ্যমে কি শুধুমাত্র বেছে দেবালয় আর কবির বাসস্থানটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, তা কিন্তু নয়। দেখো কবিতা কি বলছেন, যেখানে ছিল শহর, অর্থাৎ যেটা ছিল একটা জনমানবের বাসস্থান, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা।
রক্তের একটা কালো দাগ। তাহলে শহর যেখানে ছিল সেই শহর আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে কাঠ কয়লা দোমড়ানো লোহা ছড়িয়ে রয়েছে। আবার কোথাও মৃত পাথরের মূর্তির মাথা, যেগুলো বীভৎসভাবে একটা চিত্র বা দৃশ্য ফুটিয়ে তুলছে, যার মধ্যে বীভৎসতা ছাড়া আর অন্য কিছু নেই। আবার কোথাও দেখা যাচ্ছে সেই সমস্ত কিছুর মধ্যে রক্তের একটা কালো দাগ লেপন করা হয়েছে বা লেপিত হয়ে রয়েছে। যুদ্ধ হয়েছে, প্রাণের হানি ঘটেছে, তাই এ ধরনের পরিস্থিতি একটা শহরের বুকে ঘটতেই পারে। লাস্ট লাইন দেখো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তাহলে আর বলতে না, এই রকম পরিস্থিতির মধ্যেও দেখা যাচ্ছে সেই কথক যে তার প্রিয়তমাকে দ্বারদেশে অপেক্ষমান অবস্থায় রেখেছিলেন, সে কিন্তু অপেক্ষমান অবস্থাতেই রয়েছে। সমস্ত শহর ধ্বংস হয়ে যাচ্ছে, সমস্ত জনমানব নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, কিন্তু মৃত্যু সেই প্রিয়তমাকে স্পর্শ করতে পারেনি। কোনো রকমের কোনো প্রতিকূলতা যেন তার জীবনে আর প্রবেশ করতে পারছে না। কেননা এই প্রিয়তমা শুধুমাত্র কথকের অনুপস্থিতিতে, কথকের জন্য অপেক্ষমান থাকার কারণে বা কথকের না থাকার কারণে যে দুর্বিষহতার মধ্যে দিয়ে নিজের জীবনকে বয়ে নিয়ে চলেছে, সেই দুর্বিষহতাকে আরও প্রগাঢ় করে তুলতে গিয়েই সেই প্রিয়তমার কোনোভাবেই কোনো ক্ষতি সংগঠিত হচ্ছে না, সমস্ত রকম প্রতিকূলতার মধ্যেও। এভাবেই কবি কবিতায় কিন্তু অসুখী একজনকে প্রতিপন্ন করে তুলেছেন। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের জীবনে যতই অসুখ থাকুক না, অর্থাৎ সুখহীনতা থাকুক না কেন, মৃত্যু এসে গেলে আমরা আমাদের সেই সুখহীনতার অনুভূতি আর আমাদের মধ্যে থাকবে না। আমাদের অনুভব করার মতো শরীরটাই আর তখন থাকবে না। কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে কবির জন্য অপেক্ষমান অবস্থায় থাকা মেয়েটির জীবনে মৃত্যু কাছে ধারে ঘেঁষতেই পারছে না। এভাবেই কবি কবিতায় ওই অসুখী একজনের যে সুখহীনতাকেই একদম মানে কি বলবো, এখানে হাইলাইট করেছেন, প্রতিপন্ন করে তুলেছেন। তাই কবিতার নামও কিন্তু তিনি দিয়েছেন অসুখী একজন। তাহলে বাকি অংশটার অর্থ আমরা আলোচনা করলাম। দেখো এবার কিছু প্রশ্ন দিয়েছি তোমাদের। যেভাবে কবিতার লাইনগুলো ধরে আলোচনা করলাম, ওখানে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আলোচনা এক প্রকার হয়ে গেছে। দেখো প্রথম দুটো আমি এর আগের দিনে আলোচনা করে দিয়েছি। 3 দাগে দেখো, নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর কি নেমে এলো? তাহলে কবি দ্বারদেশে প্রতীক্ষমান বা অপেক্ষমান অবস্থায় যে প্রিয়তমাকে ছেড়ে গেছিলেন, তার মাথার ওপরে সময়, তার অতিক্রান্ত বা অতিবাহিত সময়, দুর্বিষহ সময় তার মাথার উপরে নেমে এসেছিল। তা কিভাবে নেমে এসেছিল? না, প্রথম অংশটা থেকে একদম তোমার কিভাবে নেমে এসেছিল না, এই দেখো পারিপার্শ্বিক স্বাভাবিকতা চিত্রকবি কবিতায় তুলে ধরেছেন। বোঝাতে চেয়েছেন যে প্রিয়তমার জীবনে যে দুর্বিষহতা, তার জীবনের একাকিত্ব, তার জীবনের প্রতিনিয়ত অপেক্ষারত অবস্থায় থাকা মধ্যে যে যন্ত্রণা, যে কষ্ট রয়েছে, সেটা কিন্তু পারিপার্শ্বিক প্রেক্ষাপটের মধ্যে কোথাও কোনোভাবে ছায়াপাত করেনি। শুধুমাত্র প্রিয়তমার জীবনই একটা দুর্বিষহ সময় অতিক্রম করে চলেছে। এবার দেখানো হচ্ছে যে কবির অবর্তমানে তার পায়ের দাগ প্রাকৃতিক কারণে ধুয়ে মুছে গেছে। প্রাকৃতিক কারণে তার পদচারণার অভাবেই তার 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 কি বলবো, যাতায়াত করার স্থান পত্র সমৃদ্ধ বা তৃণ সমৃদ্ধ হয়ে উঠেছে। কিন্তু দেখা গেছে সেই প্রিয়তমার জীবনের দুর্বিষহতার কোনোভাবেই কোনো তার লেশ মাত্র কোথাও কোনোভাবে হানি ঘটেনি, বা তার জীবনে কোনোভাবেই দুর্বিষহতার কোনো ছেদ পড়েনি। তার ক্রমশ তার কাছে সময় বা বছরগুলো পাথরের মতো কঠিন হয়ে উঠেছে। এভাবেই তার জীবনে বা তার মাথার উপরে সময় নেমে এসেছিল, দুর্বিষহ সময় নেমে এসেছিল। তারপরে দেখো, তারপর যুদ্ধ এলো। কবিতায় যুদ্ধের প্রাসঙ্গিকতা কী? তাহলে যুদ্ধের প্রাসঙ্গিকতা হচ্ছে
তার কবি তার যে প্রিয়তমাকে দ্বার দেশে অপেক্ষমান অবস্থায় রেখে গিয়েছিলেন, তার জীবনের দুর্বিষহতাকে প্রগাঢ় করে তোলার জন্যই কবি কবিতায় যুদ্ধের প্রসঙ্গ নিয়ে এসেছেন। যুদ্ধের প্রতিকূলতায় শহরে মানব জীবনের ওপরে যে প্রতিকূল প্রভাব পড়েছে, যে দুর্বিষহ প্রভাব পড়েছে, সে প্রভাব কোনোভাবেই কবির জন্য প্রতীক্ষমান অবস্থায় থাকা প্রিয়তমার জীবনের উপরে আঁচড় পর্যন্ত কাটতে পারেনি। ফলে তার জীবনের প্রতিকূলতা একটা আলাদা মাত্রা পেয়েছে এই কবিতার মধ্যে। যুদ্ধ আসার ফলে কি হলো? তাহলে যুদ্ধ আসার ফলে কি হলো তার বর্ণনাটা আমি তোমাদেরকে কবিতার অংশ ধরে জাস্ট এইখান থেকে একদম এই রক্তের কালো দাগ পর্যন্ত, এই পর্যন্ত তোমাদেরকে একদম নিজের ভাষায় করে পুরো অংশটা বলতে হবে। আমি এর আগেই তোমাদেরকে এক্ষুনি এর অংশটা আলোচনা করে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে প্রশ্নগুলোর উত্তর 5 নাম্বার করেই রয়েছে এবং কাছাকাছি উত্তর, এটাও ছিল তোমার 5 নম্বর। তারপরে দেখো, সেই মিষ্টি বাড়ি, কোন বাড়িকে কবি কেনই বা মিষ্টি বলে অভিহিত করেছেন? তার কবির বাসস্থান, যে বাড়িতে তিনি জন্মেছিলেন, যে বাড়িতে তিনি তার শৈশব অতিবাহিত করেছেন। স্বাভাবিকভাবে তার শৈশব যেখানে কেটেছে সেই বাড়িকে তিনি তার অতি আকর্ষণবশত মিষ্টি বাড়ি বলেই অভিহিত করছেন। তাহলে সেই বাড়ির কোন চিত্র কবিতায় তুলে ধরা হয়েছে? না, সেই বাড়ির দেখো বারান্দা, ঝুলন্ত বিছানা যেখানে কবি ঘুমাতেন, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জলতরঙ্গের কথা কবি কবিতায় তুলে ধরেছেন। কিন্তু সে সমস্ত কিছুই যুদ্ধের প্রভাবে চূর্ণ হয়ে গিয়েছিল। যুদ্ধের প্রভাবে যেমন সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল, কবির সেই মিষ্টি বাড়ি অর্থাৎ তার বাসস্থান পর্যন্ত রেহাই পায়নি। এই চিত্র কবি কবিতায় তুলে ধরছেন। তারপরে দেখো 6 দাগে, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কোন স্থানে কেনই বা এই অবস্থা? তাহলে শহরে যুদ্ধের প্রভাবে এই অবস্থা। আমি সংক্ষেপে এটা বলে যাচ্ছি কিভাবে এই অবস্থার চিত্র কবিতায় তুলে ধরা হয়েছে। কবিতায় অবস্থার প্রাসঙ্গিকতা কী, কীভাবে তুলে ধরা হয়েছে? না, যেভাবে এই যুদ্ধের বর্ণনা পুরোটা দেওয়া হলো এই পর্যন্ত একই বর্ণনা। আর প্রাসঙ্গিকতা কী? না, সেই একই কথা যে যুদ্ধ এই 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 যে তারপর যুদ্ধ এলো, কবিতায় যুদ্ধের প্রাসঙ্গিকতা কি যা বললাম, এখানেরও প্রাসঙ্গিকতা তাই। অর্থাৎ কবিতার প্রিয়তমাকে যে অপেক্ষমান অবস্থায় রেখে গিয়েছিল তার জীবনের সেই দুর্বিষহতা বা প্রতিকূলতার চিত্রকে একটা আলাদা মাত্রা দেওয়ার জন্য এই ধরনের একটা যুদ্ধের পরিস্থিতি কবিতায় উপস্থাপন করেছেন। তারপরে দেখো, অথবাদি যে প্রশ্নটা দেওয়া হয়েছে তার উত্তর কিন্তু একই। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটি? কোন পরিস্থিতিতে মেয়েটি কবির অপেক্ষায় রয়েছে? তাহলে কোন মেয়েটি? কবি যাকে দ্বার দেশে অপেক্ষমান অবস্থায় রেখে গিয়েছিলেন, যে প্রিয়তমাকে তিনি দীর্ঘ প্রতীক্ষায় ছেড়ে এসেছিলেন, যাকে যে জানতো না যে কথক বা কবি কোনো দিনই আর সেখানে ফিরে আসবেন না। যুদ্ধের শত প্রতিকূলতাতে যার জীবনে আঁচড় পর্যন্ত পড়েনি, সেই প্রিয়তমা কথাই এখানে বলা হয়েছে। এবারে কোন পরিস্থিতিতে? না, পুরোই যুদ্ধের পরিস্থিতি, বা এর সঙ্গে আরেকটু অংশ জুড়বে যে পারিপার্শ্বিক। প্রথম থেকেই তো যুদ্ধের কথা ছিল না কবিতায়। প্রথমে যে পারিপার্শ্বিক স্বাভাবিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছিল সেই অংশটা বলে, আর সেখানেও তার জীবনে প্রতিকূলতা, তার জীবনে দুর্বিষহতায় কোনো ছেদ ছিল না। আর এখানেও যুদ্ধের পরিস্থিতিতে তার জীবনে দুর্বিষহতায় কোনোভাবে কোনো আঁচড়ই কাটতে পারলো না, তার জীবনে মৃত্যু পর্যন্ত এলো না। আচ্ছা, তারপরে দেখো, অসুখী একজন কবিতায় নামকরণের সার্থকতা বিচার করো। তা পুরো কবিতায় শুরুতে, এর আগের ভিডিওতে আমি নামকরণের সার্থকতাটা খুব সুন্দর করে তোমাদের আলোচনা করেছি। এর জন্য এর আগের ভিডিওটা তোমরা ভালো করে লক্ষ্য করবে, শুনবে যে বিষয়গুলো ওখানে বলা হয়েছে। আর এমনিতেই তোমরা দেখতে পাচ্ছ পুরো কবিতার বিষয়বস্তু যেভাবে সহজ কবিতা উপস্থাপন করা হয়েছে, অসুখী একজনের সুখহীনতা প্রগাঢ় করে তোলার চেষ্টা কবি কবিতায় শুরু থেকে শেষ পর্যন্তই করেছেন। তাহলে এভাবে মোটামুটি কবিতাটা খুবই সহজ। এর উত্তর তোমরা পরীক্ষায় লিখলে এখানে কিন্তু ফুল মার্কস পাওয়ার খুব সম্ভাবনা রয়েছে, তাই এটাকে একদম অবহেলা করবে না, টেক্সটটা ভালো করে তৈরি করবে।